একবার এই ম্যাপটার দিকে তাকিয়ে দেখুন, আমাদের প্রতিবেশী দেশগুলো আজ কোথায় দাঁড়িয়ে। পাকিস্তান আর আফগানিস্তান একে অপরের রক্ত ঝরাচ্ছে, বালুচিস্তান অশান্ত, বাংলাদেশ অস্থিতিশীল, নেপালে নতুন করে বিপ্লবের আগুন জ্বলছে, মায়ানমারে গৃহযুদ্ধ, শ্রীলঙ্কা মালদ্বীপ জ্বলছিল কিছুদিন আগেই। অবশেষে ভারতের সহায়তায় তারা অনেকটা স্থিতিশীল জায়গায় এসছে। শুধু প্রতিবেশী রাষ্ট্রগুলোই নয়, গোটা বিশ্বে আজ এই মুহূর্তে এক ভয়ঙ্কর অস্থিতিশীলতা দেখা গিয়েছে। কার্যত একটা আগ্নেয়গিরির উপর বসে আছে সমগ্র বিশ্ব। ভারত মহাসাগরের মালদ্বীপ এবং মরিশাসের মধ্যে উত্তেজনা, আর একটু দূরে গেলেই দেখবেন জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সবই আজ যুদ্ধের ময়দানে। এমনকি ইসরায়েল জর্ডান সংঘর্ষে খোদ আমেরিকাও আজ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো চলছেই, থামার কোনো নামই নেই। এখন প্রশ্ন হলো, এই বিশাল বিশৃঙ্খলার মাঝখানে ভারতবর্ষ কিভাবে নিজেদের মধ্যে সুরক্ষা, নিজেদের স্থিতাবস্থা বজায় রাখতে পারছে? শুধু সুরক্ষা তো নয়, অর্থনৈতিক উন্নতিতেও ক্রমাগত এগিয়ে চলেছে ভারত। আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারতের ভূরাজনৈতিক কৌশল সম্পর্কে আলোচনা করার আগে এই মুহূর্তে বিশ্বজুড়ে কি হচ্ছে সেই নিয়ে বরং একটু আলোচনা করি। দেখুন, এই মুহূর্তে বিশ্বের সব থেকে আলোচিত দেশ হলো ইরান। আজকের ভিডিওটা আমি ইরান দিয়েই বরং শুরু করি। দেখুন, মাসখানেক আগেই যখন ইরানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে আগুন জ্বলে উঠেছিল, তখন বেশ কয়েকটি ভিডিও আমি করেছিলাম সেই বিষয়ে। আমি বলেছিলাম, ইরানের স্বৈরাচারী খামেনেই সরকারের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপর সম্প্রতি ইরানের উপর হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী, আর সেই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির। তারপরেই ইরান জুড়ে নানা দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে যেরকম সেখানকার সাধারণ মানুষ, ইরানের লোকজন যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত ছিলেন মোল্লাতন্ত্রের কারণে, তারা আজকে রাস্তায় নেমে এসে উল্লাস করছেন। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে ইরানের যারা শাসক রয়েছেন তারা পাল্টা আঘাত হানার কথা বলছেন, পাল্টা আক্রমণ শানাচ্ছেন বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতার, দুবাই, আবুধাবি, আরব, ইসরায়েল নানা জায়গায় তারা মিসাইল আক্রমণ করছে। একটুর জন্য দুবাইয়ের বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা মিসাইল হামলার হাত থেকে রক্ষা পেয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর অচলাবস্থা দেখা যাচ্ছে এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে খুব তাড়াতাড়ি যে পরিস্থিতি শান্ত হবে বা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এমন কোনো লক্ষণ কিন্তু নেই। শুধু ইরান বা মধ্যপ্রাচ্য নয়, এবার একে একে আমি বিশ্বের বাকি দেশগুলোর কথাও বলবো, শুনুন মন দিয়ে। বর্তমান সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক এক চরম উত্তেজনার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ডুরান্ড লাইন বা দুই দেশের বিতর্কিত সীমান্তকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ এখন পূর্ণ মাত্রায় সামরিক সংঘাতের রূপ নিয়েছে। আফগানিস্তানের বর্তমান তালিবান শাসক যারা রয়েছে তারা ব্রিটিশ আমলের এই ডুরান্ড লাইনকে কখনোই স্বীকৃতি দেয়নি, যার ফলে সীমান্তে বেড়া দেওয়া এবং চেকপোস্ট তৈরি করা নিয়ে প্রায়শই দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের ভেতরে বেড়ে চলা সশস্ত্র জঙ্গি হামলা এবং তার জবাবে পাকিস্তানের আফগান ভূখণ্ডে ঢুকে বিমান হামলার ঘটনা এই যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। একদিকে পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তান তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের এই সামরিক হামলাকে তাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হিসেবে দেখছে। এই দুই মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেকার সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং এটা পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রয়েছে বালুচিস্তানে অশান্তি। বালুচিস্তানও বেশ কিছুদিন ধরে একটা নির্ণায়ক জায়গায় চলে এসছে। ধারণা করা হচ্ছে যে বালুচিস্তানে আর কোনো নিয়ন্ত্রণ নেই পাকিস্তানের। আনুষ্ঠানিকভাবে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা একটা সময়ের অপেক্ষা। এদিকে আসুন এবার মায়ানমার। সেখানেও বর্তমান পরিস্থিতি এক ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নিয়েছে, যা দেশটির অস্তিত্বকেই সংকটের মুখে ঠেলে দিয়েছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষের বিক্ষোভ দমনে জান্তা সরকার চরম দমনপীড়ন করছিল। তাই সেখানকার মানুষ আজ সশস্ত্র বিদ্রোহে নেমেছেন। একাধিক বিদ্রোহী গোষ্ঠী গজিয়ে উঠেছে।
দেশটির বিভিন্ন প্রান্তে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলি একজোট হয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি এতটাই জটিল যে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা আর জান্তা সরকার হাতের বাইরে চলে গেছে। গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এমনকি প্রতিবেশী দেশগুলিতে শরণার্থীর ঢল নামছে, যার ফলে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা কিন্তু হুমকির মুখে। এই রক্তক্ষয়ী সংঘাত কেবলমাত্র মায়ানমারের আভ্যন্তরীণ বিষয় আর নেই, বরং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের স্থিতিশীলতার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপর দুটো দেশের কথা বলি, মালদ্বীপ এবং মরিশাস। ভারত মহাসাগরের এই দুই দ্বীপরাষ্ট্র আজ বিশ্ব শক্তির দাবার খুঁটি। একদিকে মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর বিদেশি শক্তির উস্কানি, অন্যদিকে মরিশাসকে কেন্দ্র করে কৌশলগত সামরিক ঘাঁটির দখলদারি। এই দুই নিয়ে সমুদ্রের শান্ত জল আজকে উত্তাল। এই অঞ্চলে অস্থিরতা মানেই বিশ্ব বাণিজ্যে বিঘ্ন, যা পুরো দক্ষিণ এশিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের সাম্প্রতিক গণ অভ্যুত্থান তো রয়েছে, কিন্তু এত সবকিছুর পরেও একমাত্র ভারতবর্ষ তাদের স্থিতাবস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। ভারতবর্ষের বিদেশ নীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার কারণে আজ আপনি শান্তিতে ঘুমোতে পারছি। সীমান্তে গোলাগুলি নেই, বরং দেশ জুড়ে আমরা হোলির উৎসবে মেতে উঠতে পারছি, কিংবা আনন্দে টি-20 ম্যাচ উপভোগ করতে পারছি। রমজানে ইফতার পার্টি করছি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি। আপনাদের কি মনে হয়, ভারতবর্ষ যে সবার সঙ্গে সৌহার্দ্য বজায় রেখে চলেছে, সেটাই কি আজ আমাদের বিদেশ নীতির সাফল্য? ভারত কোনো শিবিরেই নেই, ভারত আছে কেবলমাত্র ভারতের স্বার্থ রক্ষায়। মোদীর ভারতের বিদেশ নীতি খুব স্পষ্ট, ভারত কাউকে আক্রমণ করে না, কাউকে শোষণ করে না। এটা আমাদের কয়েক হাজার বছরের ঐতিহ্য, কিন্তু ভারতের নিজের স্বার্থের সঙ্গে কোনো রকম সমঝোতাও তারা করে না। সবার আগে ভারতের স্বার্থ, ভারতীয়দের স্বার্থ। কিন্তু ইতিমধ্যেই ঘোলা জলে মাছ ধরতে দুই দল লোক রাস্তায় নেমে পড়েছে। একদল লাল ঝান্ডা নিয়ে, তারা মূর্খ না বদমাইশ সেটা বোঝা মুশকিল। তারা ভেনিজুয়েলা গাজায় বৃষ্টি হলে দেশে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। আবার সেই লোকগুলোকে খুঁজে পাওয়া যায় না যখন ইরানে মোল্লা সরকার সেই দেশেরই হাজার হাজার মুক্তমনা নারী পুরুষকে হত্যা করে। নিজেদের এই অদ্ভুত আচরণের জন্য এদেরকে এখন দেশবাসী জোকার ছাড়া কিছুই মনে করে না। কিন্তু আমার খারাপ লাগছে যখন দেখছি যে এই দেশের একদল মুসলিম মানুষও রাস্তায় নেমে পড়েছেন কিছু না বুঝেই। আচ্ছা, ভারতের মুসলিমরা কি জানেন মুসলিম দেশ সৌদি আরবের অঙ্গুরি হেলনেই ইরানের উপর আক্রমণ ঘটেছিল? ভারতের মুসলিমরা কি জানেন ইরানের যেসব দেশকে আক্রমণ করেছে সেই সব দেশগুলো মুসলিম? মানে এর আগে যে দেশগুলোকে আক্রমণ করেছিল ইরান, সবগুলো মুসলিম দেশ ছিল। ভারতের মুসলিমরা কি জানেন যে যুদ্ধরত পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই মুসলিম দেশ? ভারতের মুসলিমরা কি জানেন পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়া বাংলাদেশও একটা মুসলিম রাষ্ট্র? ভারতের মুসলিমরা কি জানেন পাকিস্তানের হাতে অত্যাচারিত বালুচিস্তানের 99% মানুষ মুসলিম? ভারতের মুসলিমরা কি জানেন শিয়া সুন্নির পার্থক্য কি? ভারতের সাধারণ মুসলিমদের আচরণ দেখে মনে হয় তারা সেসব কিছুই জানেন না, মানে তাদের জানানো হয় না। দেখুন, পলিটিক্যাল ইসলামের ক্ষীর খাওয়া নেতারা আপামর মুসলিম জনসমাজকে জেনে বুঝে সত্যিটা বলে না, কেবল তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির টুল হিসেবে। কিন্তু সময় বদলাচ্ছে, হিসেব বদলাচ্ছে। ইরানের যুব সমাজ গর্জে উঠেছে পলিটিক্যাল ইসলামের শোষণের বিরুদ্ধে, আজকে বালুচিস্তান গর্জে উঠছে। ভারতের সাধারণ মুসলিম জনগণও বুঝতে শুরু করেছেন পলিটিক্যাল ইসলামের এই ভণ্ডামিটা। তাই বিশ্বজুড়ে আজকে এক্স মুসলিমের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেখুন, দীর্ঘস্থায়ী যুদ্ধ সারা পৃথিবীর স্থিতাবস্থাকে বিঘ্নিত করবে, তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি এই সংকট মিটে যাবে। আপনি কি ভারতের বর্তমান বিদেশ নীতি সমর্থন করেন? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।